হ্যালো বন্ধুরা, স্বাগত তোমাদের সবাইকে সোলো লেভেলিং এর পর্ব 15-তে। এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই যখন সাং জিনভু এসিলকে জিজ্ঞাসা করে যে তোমরা এর আগে কোথায় থাকতে, তখন এসিল বলে যে তারা এর আগে ডিমন রিয়েলমে থাকতো। এখন সাং জিনভু যখন থেকে এটা জিজ্ঞাসা করে যে ডিমন রিয়েলমে তারা কি করতো, তখন এসিল বলে যে তারা যুদ্ধের জন্য তৈরি হচ্ছিল। এখন সাং জিনভু এটাও জিজ্ঞাসা করে যে কিসের যুদ্ধ, কেমন যুদ্ধ, যার উত্তরে এসিল বলে হ্যাঁ, আমরা একটা যুদ্ধের জন্য তৈরি হচ্ছিলাম যেখানে আমাদেরকে অনেক শক্তিশালী একটা দলের সঙ্গে লড়তে হবে, যার জন্য সমস্ত ডিমন্সদেরকে এক হতে হবে। আর এইটুকু বলার পরেই এসিল এমন ব্যবহার করতে শুরু করে যেন তাকে সিস্টেম দ্বারা কন্ট্রোল করা হচ্ছে। সে বলতে শুরু করে, আমার যেটুকু বলার দরকার তার থেকে আমি বেশি বলে ফেলেছি, এই কথাবার্তাটা আর চালানো যাবে না। আর এরকম একই কথা সে বারবার বলতে থাকে। সাং জিনভুর মনে পড়ে এর আগে রেড গেটে যখন তার সঙ্গে আইসেলফের দেখা হয়েছিল, তখন সে আইসেলফটাও এইভাবে কথা বলছিল। তার এই সময় মনে হয় তার কাছে যেমন সিস্টেমের পাওয়ার আছে, তেমনই সিস্টেম থেকে হয়তো এদেরকেও কন্ট্রোল করা হচ্ছে। যাই হোক, এরপরে সে আবার এসিলকে জিজ্ঞাসা করে, তোমরা যে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলে তার বিরুদ্ধে কারা আছে? কিন্তু এসিল এই সময় কোনো রকমের কথা বলতে পারে না। সে দু একবার চেষ্টা করে ঠিকই, কিন্তু সঙ্গে সঙ্গেই অজ্ঞান হয়ে যায়। সাং জিনভু বুঝতে পারে যে এই রকমের কথা বলা এসিলের পক্ষে সম্ভব না, কিংবা হয়তো ওরা আসলে জানেই না। এর উত্তর একমাত্র পাওয়া যাবে যাদের সঙ্গে ওরা লড়াই করার প্রস্তুতি নিচ্ছে তাদের কাছ থেকেই। এখন অন্যদিকে আমরা দেখতে পাই কয়েকটা হান্টার পিঁপড়ের মতো বিস্টগুলোর সঙ্গে লড়াই করছিল। এই সময় তারা দেখতে পারে যে এই বিস্টগুলোর ইন্টেলিজেন্স অনেকটাই ভালো। তারা প্রথমেই টিমের সমস্ত উইক মেম্বার এবং হিলারগুলোকে টার্গেট করছে। আর এই সমস্ত কিছুর ভিডিওগুলোই এখন ও জিনচুল সবাইকে দেখাচ্ছিল। সে বলে যে আইল্যান্ডে থেকে কিছু পিঁপড়ে উড়ে এখানে এসেছে, তারা পাশের একটা আইল্যান্ডে অনেক ক্ষয়ক্ষতি করেছে। তারপর সেখানে কিছু হান্টার যাওয়ার পরে তারা সেটাকে মারতে পেরেছে, কিন্তু সেই লড়াইয়ে 4টে ই র্যাঙ্কের হান্টার, একটা ডি র্যাঙ্কের হিলার, একটা সি র্যাঙ্কের হান্টার সবাই মারা গেছে। এবং লড়াইয়ের মাঝখানে একটা এ র্যাঙ্কের হান্টার জয়েন হওয়াতে তারা সেই বিস্টটাকে মারতে পেরেছে। তার কথা শুনে একটা লোক বলে, তার মানে এরকম একটা বিস্টকে মারার জন্য মিনিমাম একটা এ র্যাঙ্কের হান্টার লাগবেই, তাই তো? কিন্তু এখন কথাই হচ্ছে যে এশিয়ার মধ্যে সব থেকে ভালো হান্টারদের সিস্টেম কিন্তু জাপানে। তারাই যদি এই সমস্ত বিস্টগুলো নিয়ে এত মুশকিলে পড়ে, তাহলে আমাদের কোরিয়াতে যদি এই রকমের বিস্ট চলে আসে, তাহলে তো আমাদের কিছু করারই থাকবে না। এই সময় তারা বিষয়টাকে নিয়ে আরো আলোচনা করে। মিস্টার গো এই সময় বলে যে একটা এরকম বিস্ট প্রায় 150 কিলোমিটার উড়ে জেজু আইল্যান্ড থেকে অন্য একটা আইল্যান্ডে গেছে। তার মানে তাদের পক্ষে কোরিয়াতে চলে আসাটা খুব একটা বড় কিছু ব্যাপার না। আর কোরিয়াতে অনেক ছোট ছোট দ্বীপ আছে, আমাদের পক্ষে সব দ্বীপের মধ্যে নজর রাখা সম্ভব না। যদি আমরা কিছু লো র্যাঙ্কের হান্টার সেই দ্বীপে রেখেও দিই, তাহলে তারা শুধুমাত্রই ওই পিঁপড়ের খাবার হবে। এই সময় মিস্টার গোয়ের মাথায় চিন্তা বেড়ে যায় যে এখন কোরিয়ার সাহায্য করতে কে আসবে? চায়না বা রাশিয়া? তারা পারবে না, কেননা তাদের দেশগুলোই অনেক বড়, সেটাকে প্রোটেক্ট করতে হবে। আর যদি কথা বলা যায় আমেরিকার, তারাও আসবে না। যখন লাস্ট একটা এস র্যাঙ্কের গেট ওপেন হয়েছিল তখনও তারা আসেনি। তাহলে এই সময় আমরা করবোটা কি? এই সময় ও জিনচুল মিস্টার গোকে ডাকে আর বলে, আমি মিটিংয়ের সময় বলিনি, কিন্তু একজন আছে যে এই সময় আমাদেরকে সাহায্য করতে চাইছে। সেটা হলো হোয়াং ডংসো। আর তার এই কথা শুনে মিস্টার গো চমকে যায়। সে বলে, হোয়াং ডংসো তো একটা উদ্দেশ্যেই আসছে। যেটা শুনে ও জিনচুলে বলে, হ্যাঁ ঠিকই ধরেছেন, ও সাং জিনভুর জন্যই আসছে। সেই কারণে আমি ওনাকে সাউথ কোরিয়াতে ঢোকার পারমিশন দিইনি। কিন্তু এছাড়া অন্য একজন আমাদেরকে সিক্রেটলি কন্ট্যাক্ট করেছে। সে একটা ন্যাশনাল লেভেলের হান্টার। চলুন আপনার সঙ্গে তার কথা বলিয়ে দিই। অন্যদিকে আমরা দেখতে পাই যে এসিলের এই সময় জ্ঞান ফেরে। সে জ্ঞান ফেরার পরে সাং জিনভুকে বলে, আমি এতক্ষণ কি ঘুমিয়েছিলাম? এদিকে সাং জিনভু তাকে বলে, তুমি যখন ঘুমিয়েছিলে তখন এই সমস্ত মনস্টারগুলোকে তোমাকে মারতে এসছে, এরা কি তোমাকে প্রোটেক্ট করতে চায় না? যার উত্তরে এসিল বলে, যে সমস্ত ডিমন্সদের ইন্টেলিজেন্স নেই তারা আমাকে প্রোটেক্ট করার জন্য এখানে থাকে না, কিন্তু তুমি আমাকে এই সময় বাঁচিয়েছো, তার জন্য তোমাকে ধন্যবাদ। এখন এসব শোনার পর সাং জিনভু থেকে এটা জিজ্ঞাসা করে যে এখানে এন্ট্রি পারমিটার রয়েছে, সেইখানে যেতে কতক্ষণ লাগবে? আর পরে এসিল সাং জিনভুকে তার রাজপ্রাসাদে নিয়ে যায়। সাং জিনভু দেখেই বুঝতে পারে যে সে যদি লড়াই করত, তাহলে বসকে মারার জন্য তাকে এখানে আসতে হতো। কিন্তু এখন এসিলের বাবা সাং জিনভুকে দেখে একদমই খুশি হয় না। সে এসিলকে জিজ্ঞাসা করে, তুমি তোমার সঙ্গে এবার কোন মানুষকে নিয়ে এসেছো? যার উত্তরে এসিল বলে, ইনি আমার একজন গেস্ট। যেটা শুনে তার বাবা বলে, তুমি কিসের কথা বলছো? এটা কি করে তোমার গেস্ট হতে পারে? ওর পেছনে কয়েকশো সৈন্য দাঁড়িয়ে রয়েছে। তার এই কথা শুনে সাং জিনভু বুঝে যায় যে তার বাবার সেন্স খুবই ভালো। আর এখন সেই রাজপ্রাসাদের সমস্ত সেনাগুলো সাং জিনভুকে অ্যাটাক করতে যায়। কিন্তু সাং জিনভু কোনো কিছু না করে তার বাবাকে সোজাসুজি বলে, আমি তোমার এই জায়গার বা এসিলের কিচ্ছু করব না, আমাকে শুধুমাত্র ওই এন্ট্রি পারমিটটা দিয়ে দাও। তার এই কথা শুনে এসিলের বাবা অর্থাৎ সেখানকার বস ভাবে, ও যদি এই পর্যন্ত আসতে গিয়ে সবাইকে মেরে ফেলে
তার মানে ও তো ভলকান আর মিঠাসকেও মেরেছে, তাদেরকে যদি মারে তাহলে আমারই ক্ল্যান তার কাছে কিছুই না। আর এসব ভাবার পরে সে সাং জিনবুকে জিজ্ঞাসা করে শুধুমাত্র এন্ট্রি পারমিট তাই তো, এটুকুই তো তুমি চাও? কিন্তু সাং জিনবু এখন এসিলের কাঁধে হাত রেখে বলে, না, আমাকে সঙ্গে এসিলকেও নিতে হবে, কেননা এসিল আমাকে বলেছে যে ও ওপরের সব ফ্লোর চেনে, তাই সেইখানে তাড়াতাড়ি কাজ করার জন্য আমার এসিলের সাহায্যের দরকার। কিন্তু সেই সময় বুঝতে পারে যে এসিলের কাঁধে হাত রাখার জন্য তার বাবা এতে একদমই খুশি নয়, তাই সে সঙ্গে সঙ্গেই এসিলের কাঁধ থেকে তার হাত সরিয়ে নেয়। এরপরেই আমরা দেখতে পাই যে তারা একটা টেবিলে খেতে বসে, যে সময় সাং জিনবু এসিলের বাবাকে বোঝায় যে তার এসিলকে দরকার ওপরের ফ্লোরগুলো গাইড করার জন্য। যেটা শুনে তার বাবা মনে মনে ভাবে, সত্যি আমাকে একটা মানুষের সঙ্গে নেগোশিয়েট করতে হচ্ছে, কিন্তু ওর কাছে যা পাওয়ার আছে আমার কাছে অন্য কোনো রাস্তাও নেই। এরপরে সে সাং জিনবুকে জিজ্ঞাসা করে, তাহলে এসিলের কোনো রকম ক্ষতি হবে না তো? যার উত্তরে সাং জিনবু বলে, কোনো রকমের ক্ষতি হবে না, আমি এসিলের দায়িত্ব নিচ্ছি। যার পরই এসিলের বাবা সাং জিনবুকে এন্ট্রি পারমিট এনে দেয়, যেটা দেখে সাং জিনবু ভাবে তাকে ওপরের ক্যাসেলগুলো থেকেও এইভাবেই এন্ট্রি পারমিট নিতে হবে। আর এখন সে এসিলের সঙ্গে সেখান থেকে বেরিয়ে পড়ে। যাওয়ার সময় সে এসিলকে বলে, যদি কোনো রকমের লড়াই হয় তাহলে সেটা পুরোপুরিভাবে আমি হ্যান্ডেল করে নেব, তোমাকে সেই লড়াইয়ের মধ্যে আসতেও হবে না। আর এরপরে তারা পরবর্তী ফ্লোরে চলে যায়, যেখানে গিয়ে সাং জিনবু প্রথমেই এসিলকে জিজ্ঞাসা করে, তোমার ঘোড়া ছাড়া তুমি এখানে চলতে পারবে? যার উত্তরে এসিল বলে, আমার ওই ঘোড়া নিয়ে আমি সব ফ্লোরে আসতে পারবো না। আর এখন সে এটাও বলে যে এই ফ্লোরে যে বস আছে সে হলো গ্র্যাস ক্ল্যানের, আর তার জন্য তার বাবা একটা গিফট পাঠিয়েছে, এমনকি সব ফ্লোরের বসের জন্য তার বাবা গিফট পাঠিয়েছে, যেটা তাদেরকে দিলে তাদের সঙ্গে নেগোশিয়েট করতে সময় কম লাগবে। যেটা শুনে সাং জিনবু বলে, তার মানে তোমাদের ক্ল্যানের সঙ্গে গ্র্যাস ক্ল্যানের সম্পর্ক তো ভালোই। তার এই কথা শুনে এসিল বলে, সেরকম কিছুই না, যখন আমরা ডিমন রিয়েলমে থাকতাম তখন সব ক্ল্যানের সঙ্গে সবার সম্পর্ক ভালো ছিল। এই সময় অন্যদিকে হান্টার্স অ্যাসোসিয়েশনের বিল্ডিং এ আমরা দেখতে পাই যে মিস্টার গো কথা বলছিল একটা ন্যাশনাল লেভেল হান্টারের সঙ্গে। এখন সেই হান্টারটা বলে, তাহলে তোমরা আমাকে এটা বলতে চাইছো যে তোমাদের 10 নম্বর এস র্যাঙ্ক হান্টার সাং জিনবুর কোনো খবরই নেই এই সময়? যেটা শুনে বো জিনচুল বলে, একদম ঠিক, সাং জিনবু যে কোথায় থাকে আমাদের সার্ভেইলেন্স টিম থেকে খুঁজেই পায় না। কিন্তু তার এই কথা শুনে ন্যাশনাল লেভেল হান্টারটা বলে, আমার এই কথাটা ঠিক বিশ্বাস হলো না। এখন ও জিনচুল উত্তর দেয় যে সাউথ কোরিয়ার গভর্নমেন্ট ততটাও বোকা না যে একটা ন্যাশনাল লেভেল হান্টারকে মিথ্যে কথা বলবে। যাই হোক, এরপরে সেই হান্টারটা মিস্টার গোকে এটা জিজ্ঞাসা করে যে তার হান্টার হোয়াং ডংসো এইখানে কি কিছু খারাপ কাজ করেছে? যেটার উত্তরে মিস্টার গো জানায় উনি একটা এস র্যাঙ্কের হান্টার, তাই উনি কি করেছে না করেছে সেই বিষয়ে তার অত মাথা ঘামায় না। যার পরে সেই হান্টারটা মিস্টার গোকে বলে, সাং জিনবুর কথাটা ছাড়ো, আমি আসলে তোমাদেরকে বলতে চাইছিলাম যেন হোয়াং ডংসো সাউথ কোরিয়াতে আসতে না পারে। তোমরা তো দেখছি এটা আমার বলার আগেই করে ফেলেছো। যাই হোক, ভালোই, তাহলে আমার আর এইখানে তেমন কিছু বলার নেই, যদি ভবিষ্যতে কিছু দরকার পড়ে তাহলে আমি নিশ্চয়ই কন্ট্যাক্ট করব। আর এরপরে সে যখন মিস্টার গোয়ের সঙ্গে হাত মেলায় তখন মিস্টার গো ভাবতে থাকে, আমি এমনিতে খুবই লম্বা মানুষ, কিন্তু এনার সামনে আমাকেও ছোট বাচ্চা মনে হচ্ছে। এখন সেই হান্টারটা মিস্টার গোকে বলে, তোমরা তো এখন জেজু আইল্যান্ডের এস র্যাঙ্ক গেট নিয়ে ভালোই সমস্যাতে আছো, আমি সত্যিই তোমাদেরকে সাহায্য করতে চাই, কিন্তু আমি না এখন খুবই ব্যস্ত আছি। আর তাছাড়াও আমাকে হায়ার করার মতো টাকা সাউথ কোরিয়ার কাছে আদৌ আছে তো? যাই হোক, আমার ফ্লাইটের লেট হয়ে যাচ্ছে, আমি তাহলে এখন আসি নাকি? এই সময় ও জিনচুল সার্ভেইলেন্স টিমের একজনকে তাকে এগিয়ে দেওয়ার জন্য বলে, কিন্তু সেই হান্টারটা বলে ওসবের দরকার নেই, শুধুমাত্র আজকে আমাদের মধ্যে যা কথা হলো সেই কথাটা যেন বাইরে না বেরোয় তাহলেই হলো। আর তার চলে যাওয়ার পর এই সময় মিস্টার গো ও জিনচুলকে বলে, একটা ন্যাশনাল লেভেল হান্টার, তোমার কি মনে হয় এরা জেজু আইল্যান্ডে আমাদেরকে সাহায্য করবে? যার উত্তরে ও জিনচুল বলে, অত চাপ নিয়ে লাভ নেই, জাপান আমাদের সঙ্গে একসঙ্গে কাজ করার কথা বলেই দিয়েছে। জাপানের টপ গিল্ডের একটা হান্টার আজকেই আমাদের সঙ্গে দেখা করতে আসছে। অন্যদিকে ডিমন্স ক্যাসেলে আমরা দেখতে পাই যে সাং জিনবু লড়াই করছিল, আর এই সময় তার লেভেল খুবই তাড়াতাড়ি বাড়ছিল, কারণ এখানকার বিস্টগুলো একটু হাই লেভেলের। আর এই সময় ইগ্রিস আর ট্যাঙ্ক দুজনেই তাদের ম্যাক্স লেভেলে চলে যায়, আর তাদের র্যাঙ্ক আপগ্রেড হয়। ইগ্রিস হয়ে যায় নাইট থেকে এলিট নাইট, আর ট্যাঙ্ক হয়ে যায় এলিট থেকে নাইট। সে বুঝতে পারে যে ইগ্রিসের পাওয়ার এখন প্রায় একটা এস র্যাঙ্কের হান্টারের সমান, আর ট্যাঙ্কের পাওয়ার এখন একটা টপ টিয়ার এ র্যাঙ্কের হান্টারের সমান। আর এখন এসিল সাং জিনবুকে জিজ্ঞাসা করে, স্যার আপনি কতগুলো ক্ল্যানকে ডিস্ট্রয় করলেন এতক্ষণে? যার উত্তরে সাং জিনবু বলে, আমরা এখন 89 নম্বর ফ্লোরে আছি, তার মানে তোমার ক্ল্যানটা বাদ দিলে আমরা টোটাল 9খানা ক্ল্যানকে ডিস্ট্রয় করে ফেলেছি। আর এই সময় এসিল সাং জিনবুকে এটা বলে যে 90 নম্বর ফ্লোরের থেকে বসগুলো এক একটা হাই র্যাঙ্কিং নোবেলের থেকেও অনেক পাওয়ারফুল, তাই আপনি যেটা করতে পারেন আপনি কিন্তু আমাদের ক্ল্যানের মতো তাদের সঙ্গে কথা বলতে পারেন, সেইভাবে হয়তো বিষয়টা সহজ হতে পারে। কিন্তু সাং জিনবু এখন এটা বলে, যদি আমি তোমাদের ক্ল্যানের থেকে দুর্বল হতাম
তাহলে কি তোমরা আমার কথা আদৌ শুনতে? একদমই না, তাই তো? তাই তাদের সঙ্গে কথা বলে কোনো কাজ হবে বলে আমার মনে হয় না। যাই হোক, তুমিও তো চাপ নিও না, আমি বাকি সমস্ত ক্ল্যানকে মেরে তোমার ক্ল্যানকে এখানকার 1 নম্বর করে দেবো। যেটা শুনে এসিএল তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা আপনি আমার ক্ল্যানকেই কেন বাছাই করলেন? যার উত্তরে সাং জিনবো বলে, কেননা তুমি খুবই ভালো একটা মেয়ে। আর এই সময় এসিল খুবই লজ্জা পেয়ে যায়, যেটা দেখে সাং জিনবোর জিনোর কথা মনে পড়ে। সে ভাবে, আমার সঙ্গে সবসময় কি এই ধরনের লোকজনেরই দেখা হয়? যাই হোক, এরপরে সাং জিনবো পরের সমস্ত ক্যাসেলগুলোকে ভাঙতে থাকে আর সেইখানকার মনস্টারগুলোকে মারতে থাকে। সে ভাবে যেটা এসিল বলেছিল সেটা একদমই ঠিক। এইখানকার মনস্টারগুলো আগের মনস্টার থেকে অনেক বেশি পাওয়ারফুল। এক একটা ফ্লোরের মনস্টারগুলোকে মারতে গিয়ে আমার মানা পাওয়ার পুরোপুরিভাবে শেষ হয়ে যাচ্ছে। কিন্তু তার মানে এটাই নয় যে আমি থেমে থাকবো। এইভাবে মারতে মারতে সে চলে আসে 97 নম্বর ফ্লোরে, আর এখন তার নিজের লেভেল হয়ে যায় 90। আর তাকে এখন এইভাবে লড়াই করতে দেখে এসিল খুবই অবাক হয়। সে সাং জিনবোকে এটা জিজ্ঞাসা করে যে সব মানুষেরাই কি এত পাওয়ারফুল? যার উত্তরে সাং জিনবো বলে, সবাই নয়, তবে কয়েকজন হান্টার আছে যারা খুবই শক্তিশালী। সে এই সময় মনে করে মিস্টার গো এবং চাহিনের কথা। সে চাহিনকে দেখেই বুঝতে পেরেছিল যে চাহিন কিন্তু জঙ্গিনের থেকেও পাওয়ারফুল। কিন্তু যেহেতু এস র্যাঙ্ক হান্টারদের মানা মাপা যায় না, তাই সে ঠিক কতটা পাওয়ারফুল সেইটা বলা সম্ভব না। আমার মনে হয়েছিল যে আমি এর আগে মিস্টার গোয়ের মতো পাওয়ারফুল ছিলাম, কিন্তু এখন আমি এতগুলো ফ্লোরের সমস্ত মনস্টারগুলোকে মেরে ফেলেছি। এখন হয়তো আমার পাওয়ার ওনার থেকে অনেকটাই বেশি। আর এসব ভাবার পরে সে এসএলকে বলে, আচ্ছা তুমি একটা কাজ করো, তুমি তোমার নিচের ফ্লোরেই চলে যাও, কেননা আমার আর তোমাকে দরকার নেই। এর পরের রাস্তা আমি নিজেই খুঁজে নেব। কিন্তু এসিল এই সময় না করে দেয়। সে সাং জিনবোর সঙ্গে যেতে চায়। সে দেখতে চায় যে শেষ পর্যন্ত সাং জিনবো কি পায়। আর তার এরকম কথা শুনে সাং জিনবো তাকে না করে না, সে তাকে তার সঙ্গে নিয়ে যায়। অন্যদিকে এখন আমরা কোরিয়ার এয়ারপোর্টে দেখতে পাই যে জাপানের টপ হান্টার গতো রিজু সেখানে নেমেছে। সে নেমেই তার অ্যাসিস্ট্যান্টকে বলে, এই এয়ারপোর্টে নিশ্চয়ই আরও একজন অনেক পাওয়ারফুল আছে, আমি সেটা বুঝতে পারছি। যেটা শুনে তার অ্যাসিস্ট্যান্ট বলে, আপনার থেকেও বেশি পাওয়ারফুল? যার উত্তরে গতো রিজু বলে, হ্যাঁ তাও কথা, আমার থেকে বেশি পাওয়ারফুল এখানে কেই বা থাকবে। আর এই সময় তাদের সামনে থেকে হান্টার্স অ্যাসোসিয়েশনের একটা লোক আসে আর বলে, কিছু মনে করবেন না, আমি আসলে ভিড়ের মধ্যে হারিয়ে গেছিলাম, চলুন আপনারা এই দিকে। আর এই সময় গোতো তাকে জিজ্ঞাসা করে, আচ্ছা এয়ারপোর্টে কি চলছে, এত ভিড় কেন? যার উত্তরে সেই লোকটা বলে, আমেরিকার থেকে একটা হান্টার এখানে এসেছে তার পার্সোনাল কোনো কাজে, সেই কারণেই এই ভিড়টা রয়েছে এখানে। যাই হোক, এই কথাটার গোতো তেমন কোনো পাত্তা দেয় না। তারা এই সময় চলে যায় হান্টার্স অ্যাসোসিয়েশনে। আর গতো রিজু এই সময় সামনে থাকে মিস্টার গোয়ের। মিস্টার গো তাকে দেখেই বুঝতে পারে যে এনার শক্তি সত্যি অনেক বেশি। আর এই সময় আমরা জানতে পারি যে সাউথ কোরিয়াতে টোটাল 21টা এস র্যাঙ্কের হান্টার আছে, আর তাদের মধ্যে 11টা এস র্যাঙ্কের হান্টার একটা গিল্ডের। আর সেই গিল্ডেরই মাস্টার হলো গতো রিউজি। আমাদের সাউথ কোরিয়াতে যেমন 5টা বড় বড় গিল্ড আছে যাদের পাওয়ার প্রায় সেম, জাপানে ওই রকম না। জাপানে একটাই বড় গিল্ড যারা কিনা পুরো পাওয়ার নিয়ে রেখেছে, আর সেটা হলো এই গতো রিউজির গিল্ড, দ্য ব্লেড গিল্ড। এই সময় গতো রিজুর পাশ থেকে তার মেয়েটা তার ইন্টারপ্রেটার মিস্টার গোকে বলে, আমি এইখানে গতো রিজুর হয়ে আপনার সঙ্গে কথা বলবো। আমরা লক্ষ্য করছি যে জেজু আইল্যান্ডের ব্যাপারটা এখন খুবই খারাপ, সেই কারণে আমরা এই সময় কোরিয়াকে ফুল সাপোর্ট করতে রাজি আছি। আর এরপরে গতো রিজু বলে, আমি সোজাসুজি বলি, আমি একটা স্ট্রাইক স্কোয়াড বানানোর কথা বলছি, যেখানে আমাদের দেশের হান্টার এবং আপনাদের দেশের হান্টারও থাকবে, আর আমরা একসঙ্গে মিলে জেজু আইল্যান্ডে অ্যাটাক করব। এই সময় মিস্টার গো বলে, আমি জানি যে জাপানের হান্টাররা এক্সট্রাঅর্ডিনারি, কিন্তু একসঙ্গে মিলে জেজু আইল্যান্ডে অ্যাটাক করাটাও অতটা সোজা হবে না। যার পরেই মিস্টার গতো কিছু ডকুমেন্ট নিয়ে মিস্টার গোকে দেয় আর বলে, আমরা রিসার্চ করে দেখেছি যে এক একটা পিঁপড়ের শক্তি প্রায় একটা হাই র্যাঙ্কিং এ র্যাঙ্কের হান্টারের সমান, কিন্তু তাদের একটা উইকনেসও আছে, তাদের আয়ু শুধুমাত্র 1 বছর। অর্থাৎ আমরা যদি কোনোভাবে জেজু আইল্যান্ডে গিয়ে সেখানকার রানীকে মেরে ফেলি, তাহলে 1 বছরের মধ্যে জেজু আইল্যান্ডের সমস্ত পিঁপড়েরা এমনি মরে যাবে। এই সময় মিস্টার গো ভাবে যে প্ল্যানটা তো ভালোই, কিন্তু পিঁপড়েদের রানীকে মারার জন্য তো তাদেরকে অন্য পিঁপড়েদের সঙ্গে লড়াই করতেই হবে। আর এই সময় সে সেই কথাটাই গতকে জানায়, যার উত্তরে গত বলে, হ্যাঁ আমাদেরকে সমস্ত পিঁপড়ের সঙ্গে লড়াই করতে হতে পারে, কিন্তু যদি আমরা পিঁপড়েগুলোকে তার রানীর কাছ থেকে সরিয়ে নিয়ে আসতে পারি, তাহলে হয়তো তাদের রানীকে মারা অতটাও মুশকিল হবে না। কিন্তু তার এই কথা শুনে অন্যরা বলে, এটা কি আদৌ সম্ভব? যার উত্তরে গতো বলে, এটা এর আগেও হয়েছে, যখন সমস্ত হান্টাররা অ্যাটাক করতে গেছে তখন সমস্ত পিঁপড়েরা তাদের রানীকে ছেড়ে বেরিয়ে এসেছে, আর আমরা এবার এই স্ট্র্যাটেজিটা ইউজ করেই তাদের রানীকে মারব। আমি সহ আমার গিল্ডের আরও 10টা এস র্যাঙ্কের হান্টার আমরা কাজ করব সমস্ত পিঁপড়েগুলোকে বাইরে আনার, আর সাউথ কোরিয়ার সমস্ত এস র্যাঙ্কের হান্টাররা মিলে ভেতরে যাবে তার রানীকে মারতে। আর এই সময় আমার গিল্ডের বাকি হান্টাররা খুব তাড়াতাড়ি সাউথ কোরিয়াতে চলে আসবে। তার এই কথা শুনে সবাই চমকে যায় যে জাপানের থেকে 10টা এস র্যাঙ্কের হান্টার আসবে সাউথ কোরিয়াতে।
এই সময় গতরিচু পুরো প্ল্যানটাকে আরও একবার ভালো করে বলে যে তারা 10টা এস র্যাঙ্কের হান্টার মিলে আইল্যান্ডের ধারের দিকে সমস্ত পিঁপড়েগুলোকে ডেকে নিয়ে আসবে। সেই সময় হেলিকপ্টারে করে সাউথ কোরিয়ার এস র্যাঙ্কের হান্টাররা যাবে মাঝখানে কুইনকে মারতে, আর তারা কুইনকে মেরে ফেলার পর সেখান থেকে হেলিকপ্টারে করে আবার বেরিয়ে চলে আসবে। তার এই প্ল্যান শুনে মিস্টার গো ভাবে যে প্ল্যানটা তো সত্যিই ভালো, কিন্তু গত রিজু তার 10টা এস র্যাঙ্কের হান্টার নিয়ে এরকম কাজ কেন করতে চাইছে, সেইটাতে আমার একটু খটকা লাগছে। এদিকে গত রিজু এখন ভাবতে থাকে সমস্ত ন্যাশনাল লেভেল হান্টাররাই এর আগে কোনো না কোনো এস র্যাঙ্কের গেট ক্লিয়ার করেছে, আর আমি যদি এই সময় একটা এস র্যাঙ্কের গেট ক্লিয়ার করতে পারি তাহলে আমিও একটা ন্যাশনাল লেভেল হান্টারের পদবি পেয়ে যাব, যেটাই আমার এই রেডের মূল উদ্দেশ্য। এদিকে মিস্টার গো এখন ভাবতে থাকে জাপানের মতো আমাদের কাছে অত এস র্যাঙ্কের হান্টার নেই। এখন আমাদের কোরিয়াতে টোটাল এস র্যাঙ্ক হান্টার হচ্ছে 8টা, তাদের মধ্যে 6 জনই পার্টিসিপেট করতে পারবে, কেননা আমার বয়স তো অনেক বেশি হয়ে গেছে আর বিয়ং গো রিটায়ার করে নিয়েছে। তা আমাদের এই 6 জন হান্টার মিলে কি একটা এস র্যাঙ্কের বসকে মারতে পারবে? এই সময় তার এটাও মনে পড়ে যে সাং জিনভো একাই একটা এ র্যাঙ্কের বসকে হারিয়ে ফেলেছে, তাহলে যদি সাং জিনভো ওই রেডে থাকে তাহলে হয়তো একটা চান্স আছে। এই সমস্ত ভেবে সে গত রিজুকে বলে তাহলে আমি তোমাকে একটু ভাবনা চিন্তা করার পর ডিটেল প্ল্যানটা জানাচ্ছি। অন্যদিকে আমরা দেখতে পাই যে সাং জিনভো পৌঁছে যায় 100 নম্বর ফ্লোরে, আর এখন তার লেভেল হয়ে যায় 93। সেখানে গিয়ে সে দেখতে পায় সেইখানকার বস ব্যারানকে। সে বুঝতে পারে যে এই পাওয়ারের মতো কোনো পাওয়ার সে এর আগে কোনোদিনও দেখেনি। তার পক্ষে কি আদৌ একে হারানো সম্ভব, সেটা আমরা জানতে পারবো পরের পর্বতে। যেটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করে নিও, আর পুরো ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকেও অবশ্যই লাইক করবে। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।